আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের স্পেশাল 4 নম্বর রিভিশন ক্লাসে আছি। আজকে আমাদের স্পেশাল 4 নম্বর রিভিশন ক্লাসে আমরা ক্রস গুণফলের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে ভেক্টরের যে গুণফল ছিল ক্রস গুণফল, সেটা নিয়ে অনেক স্পেশাল ম্যাথ সলভ করেছিলাম। তো আজকে আমরা আমাদের পরবর্তী যে অংশ আছে ভেক্টরের ক্রস গুণফলের পরবর্তী স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা মেইন বইয়ের আলোচনা শুরু করি। ওয়ালাইকুম সালাম কবিতা, জয়েন করছো, খুশি হলাম। তো এরকম তাড়াতাড়ি জয়েন করবা, তাহলে একটু ভালো হবে। বুশরা জয়েন করছো, থ্যাংক ইউ। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের গত ক্লাসে যে ভেক্টর এর গুণফল ছিল ক্রস গুণফলের আমরা মোটামুটি ক্ষেত্রফল নির্ণয়গুলো করছিলাম। ক্রস গুণফলের ক্ষেত্রফল অঙ্ক হয়েছিল। তো এরপরে আমাদের একটা অংশ বাকি ছিল, সেই অংশটা মোটামুটি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ত্রিগুণফল। এই ত্রিগুণফল থেকে পরীক্ষা প্রশ্ন হয়। তো মুশফিক, আমি তোমাকে বলতেছি, মুশফিক, কবিতা, রিয়াদুল মনে হয় ছিল ওই ক্লাসটাতে। ত্রিগুণফলের কি আমি কোনো ম্যাথ সলভ করছিলাম বোর্ড প্রশ্ন? এই ত্রিগুণফলের মনে পড়ে কি? মনে নাই স্যার। মনে নাই? আচ্ছা রিয়াদুল, মনে আছে তোমার? করাইছিলাম কি? না স্যার, মনে নাই। আচ্ছা, তাহলে আজকে আমি এই ত্রিগুণফল নিয়ে আলোচনা করি। ত্রিগুণফল নিয়ে ম্যাথ সলভ করি, অনেক প্রশ্ন আসে বোর্ড পরীক্ষায়। একটা করা দিই, বাকিগুলো আপনি করতে পারবে, বাড়ির কাজ থাকবে। তো সবাইকে বলতেছি, ত্রিগুণফল মানে হচ্ছে তিনটা রাশির গুণফল। ত্রিগুণফল মানে হচ্ছে তিনটা রাশির গুণফল। পরীক্ষাতে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটা ভেক্টর দেওয়া থাকবে। এখন এই তিনটা ভেক্টরকে গুণ করতে হবে। এই গুণফলটাকে বলা হয় ত্রিগুণফল। আর এই গুণফলটার নিয়ম হচ্ছে যে কোনো দুইটা ভেক্টরের সাথে ক্রস গুণ করে অপর ভেক্টরের সাথে ডট গুণ করবা। যদি এটা করলে আমার মানটা 0 হয়, তাহলেই আমাদের এটা একটা উত্তর হয়, সেটা হচ্ছে সমতলীয়। সাপোজ মনে করো এবিসি তিনটা ভেক্টর আছে, বি আর সি ক্রস গুণ করলা, এর সাথে এ ভেক্টর ডট গুণ করলা। যদি এই ফলাফলটা 0 হয়ে যায়, অর্থাৎ বি ক্রস সি ইন্টু এ, এটা যদি 0 হয়ে যায়, তাহলে বলতে হবে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর সমতলীয় ভেক্টর বা একই সমতল অবস্থান করে। এরকম প্রশ্ন প্রচুর আসে, বলে যে দেখাও যে ভেক্টর তিনটি সমতলীয় অথবা একই সমতল অবস্থান করে। সেক্ষেত্রে আমরা এই রকম ফর্মুলাতে কাজ করব। যদি আমার এরকম ফর্মুলায় মানটা 0 হয় বা ত্রিগুণফলের মানটা 0 বের হয়, তাহলে আমাদের সমতলীয় হবে। আর যদি 0 না হয়, তাহলে সমতলীয় হবে না। এটা হচ্ছে মূল কথা। কথা কি বুঝতে পারছো সবাই? রেসপন্স করো। আচ্ছা, তো আমাদের তিনটা ভেক্টর রাশি গুণফলটা যদি 0 বের হয়, তাহলে সমতলীয় হবে। চলো আমরা সরাসরি আমার বোর্ড পরীক্ষার প্রশ্নের সলভ চলে যাই, তারপরে আমরা আমাদের পরবর্তী অংশে দেখব। তো একটু ওয়েট করো, আমরা প্রথমত স্পেশাল যে বোর্ড পরীক্ষা, কুমিল্লা বোর্ড পরীক্ষা আসা যে বিখ্যাত প্রবলেম, সেটা নিয়ে সলভ শুরু করি। দেখো, ম্যাজিক্যালি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কুমিল্লা বোর্ড পরীক্ষার প্রশ্নে তিনটা ভেক্টর দেওয়াই আছে। সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। ক্লিয়ার দেখা যাচ্ছে সবার এখানে? আচ্ছা, এবার দেখো আমাদের বলতেছে ভেক্টর রাশি তিনটা দেওয়া আছে। এ ভেক্টর 3ik + 2jk + kk, বি ভেক্টর ik + 2jk + 3kk, সি ভেক্টর ik + 2jk + 2kk। শেষ। এখন আমাদের বলতেছে গহনঙে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমাদের মাঝে মধ্যে প্রমাণও বলে যে প্রমাণ করো যে ভেক্টর তিনটি সমতলীয়, প্রমাণ করো যে ভেক্টর তিনটি কি সমতলীয়। আর এখানে আমাদের বলতেছে যে ভেক্টর তিনটি সমতলীয় হবে কি না, ভেক্টর যে তিনটা দেওয়া আছে ভেক্টর তিনটি সমতলীয় হবে কি না এটা প্রমাণ করো বা দেখাও বা বের করো, গাণিতিক বিশ্লেষণ করো। এটা হচ্ছে মূল প্রশ্ন। তো সবাইকে বলতেছি, এই যে প্রশ্নটা বুঝতে পারছো কিনা, এই প্রশ্ন প্রচুর আসে, প্রচুর হিউজ পরিমাণে অঙ্ক আছে আমাদের। এতটুকু বুঝতে পারছো? প্রশ্ন যা বলছে, প্রশ্ন যা চাইছে, বুঝতে পারলে আমাকে জানাও। ওকে, করাইছিলাম, এটা করাইছিলাম। আচ্ছা, আমি জাস্ট একবার একটু দেখা দিই, যদিও করাইছি আমার খেয়াল না, আমি একটু দেখা দিই, বাকিরা করতে পারবে। জাস্ট একবার দেখা দিই। আচ্ছা, প্রথমবার যেহেতু।
তো এখন কথা হচ্ছে তিনটা ভেক্টর এবিসি দেওয়া আছে, এখন এই তিনটা ভেক্টরের আমি গুণ করতে চাই, গুণটা কেমনে করব? আচ্ছা শেলি, তুমি কিছু বলছো, আমি উত্তরটা ভালো করে বুঝি নাই, শেলি উত্তর দিও তো, কিছু বলছিলা কি তখন? স্যার বলছি, বুঝতে পারছি। ও আচ্ছা ঠিক আছে। তো এবার দেখো আমরা তিনটা ভেক্টর গুণ করতে চাই, কিভাবে গুণ করব তোমার ইচ্ছা, তুমি বলবা স্যার আমি একটা কাজ করব এ আর বি। আচ্ছা আমি মেন কাজটা বলি, মেন কাজটা হচ্ছে যে কোনো দুইটা ভেক্টরের সাথে ক্রস গুণ করবা, আর যে ভেক্টর বাকি থাকবে তার সাথে ডট করবা। এটা তোমার মন খুশি, এই কাজটা তুমি মন মতো করতে পারো। আমি তোমাদের দেখাই কয় ধাপে অঙ্কটা করা যায়। অঙ্কটা করার ধাপ 3 রকম আছে, আমি একটু দেখাইলে বুঝবা। কেউ বললা যে স্যার আমার সবচেয়ে ভালো লাগে এ আর বি এর সাথে আমি ক্রস গুণ করব, সি এর সাথে ডট গুণ করব, তাহলে কি অঙ্কটা হবে না? সাপোজ সোহান বললা যে স্যার আমি এই কাজটা করতে চাই, এই অঙ্কটা করতে গেলে তিনটা ভেক্টর, তো আমি প্রথম দুইটার সাথে ক্রস গুণ করব, অর্থাৎ এ ভেক্টরের সাথে বি ভেক্টরটা আমি ক্রস গুণ করব। খেয়াল রেখো কথাটা কি বলতেছি। সোহান বলতেছে যে স্যার আমি এ আর বি ক্রস করব, তো এ আর বি ক্রস করলে একটা ভেক্টর রাশি পাবো, তো ওই ভেক্টর রাশির সাথে আমাদের বাকি আছে কোন ভেক্টর? সি ভেক্টর, তো সেই সি ভেক্টরটা আমরা কি করব? ডট গুণ করব। এটা হচ্ছে একটা স্টেপ, একটা অপশন অঙ্কটা করার জন্য। কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা এরপরে শেলি বললা যে স্যার আমরা এই কাজটা করব না, আমার আসলে বি আর সি কে পছন্দ, তাহলে বি আর সি এর সাথে আমরা ক্রস গুণ করব, বি ভেক্টরের সাথে আমরা সি ভেক্টরটা নিয়ে এভাবে ক্রস গুণ করব। আচ্ছা ক্রস গুণ করার পর বাকি থাকবে যে ভেক্টর এ ভেক্টর, তো এই এ ভেক্টরের সাথে আমরা ডট গুণ করব। এটাও সঠিক, এইভাবে অঙ্ক করা যাবে। কথা বুঝতে পারছো? আচ্ছা 3 নাম্বার, তো 3 নাম্বারে সাপোজ মুশফিক বা রিয়াদুল বললা যে স্যার এগুলো আমার ভালো লাগে না, আমার ভালো লাগে এ আর সি, তাহলে এ ভেক্টরের সাথে আমি সি ভেক্টর ক্রস গুণ করব, আর বাকি থাকবে কি ভেক্টর? বি ভেক্টর, এর সাথে আমি কি করব? ডট গুণ করব। সত্যি কথা বলতে তোমরা যদি এই তিনটার যে কোনো একটা করো, উত্তরটা সবসময় জিরোই বের হবে। তুমি চাইলে প্রমাণ দেখতে পারো বাসায়, আমি দেখাইলাম না। তুমি যদি চাও এ ক্রস বি এর সাথে সি ডট করবা, তাও ফলাফল শূন্য বের হবে। বি ক্রস সি করে এর সাথে ডট করবা, তাও শূন্য বের হবে। অথবা এ এর সাথে সি ক্রস করে বি গুণ করবা ডট, তাও শূন্যই বের হবে। 3 ভাবের যে কোনো একভাবে করলেই অঙ্ক রাইট, শূন্যই বের হবে, সমতলই হবে। কথা কি বুঝতে পারছো? মন থাকবে? জি স্যার। তো আমি দেখাই এখানে এ আর বি ক্রস করছে, তো এ আর বি ক্রস করার নিয়মটা তোমরা জানো মোটামুটি। এ আর বি ক্রস করছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে প্রথমে এ ভেক্টরের সহগগুলো লিখছে 3 2 1, তারপরে বি ভেক্টরের সহগগুলো লিখছে 1 2 3। এগুলো কি বুঝতে পারো না তোমরা কীভাবে সহগগুলো লিখে দেখে? এগুলো তো পারো নাকি? ক্রস গুণ তো করতে পারো, ক্রস গুণের যে নিয়মটা পড়াইছিলাম গত ক্লাসে, পারো এগুলো সব। এরপর আই বরাবর বিস্তার করবা, সূত্রে মাইনাস, জে বরাবর বিস্তার করবা, সূত্রে প্লাস, কে বরাবর বিস্তার করবা। এরপরে ক্যালকুলেশন করলে 4i মাইনাস 8jk প্লাস 4kk হবে। এটা হচ্ছে এ ক্রস বি, এ ক্রস বি এর ফলাফল এটা। বুঝতে পারছো এতটুকু? রেসপন্স করো। কথা বলো। আচ্ছা এরপর এ ক্রস বি এর সাথে সি ভেক্টর ডট করবা, যে এ ক্রস বির ফলাফল সি এর সাথে ডট করবা, ডট গুণ করবা আর কি। তো সি ভেক্টর তো যা দেওয়া আছে, তো যে আই এর সাথে আই এর সহগ গুণ হবে, জে এর সাথে জে এর সহগ গুণ, কে এর সাথে কে এর সহগ গুণ। দুঃখের বিষয় এখানে গুণ টুন করলে আসলে ফলাফলটা শূন্য হয় না, -4 আসে। তো এটাই হচ্ছে সবচেয়ে জঘন্য রকম জিনিস। যদি ফলাফল শূন্য না হয়, ফলাফল যদি শূন্য না হয়, পজিটিভ হোক বা নেগেটিভ হোক যাই হোক, শূন্য যদি না হয় সমতুল্য হবে না। উত্তরটা হবে কি? সমতুল্য হবে না। অর্থাৎ আমাদের যেহেতু এখানে এ ক্রস বি আর সি ডট করলে শূন্য হইতেছে না, শূন্যের সমান না, তাই এরা সমতলীয় হবে না বা সমতল অবস্থান করবে না। শেষ। সিস্টেম বুঝতে পারছো? অঙ্কের সিস্টেম যা বললাম। তো কেউ বলবা স্যার আমি তো এ ক্রস বি করছি, বি ক্রস সি এর সাথে, হ্যাঁ বলো। আমার গাইডে স্যার মানে বি ক্রস সি এর লগে ডট গুণ করছে স্যার।
তারপরও পরিবে স্যার একই মানে মূল কথা হলো স্যার মানে দুইটার সাথে ক্রস করে আরেকটা রাশি যেটা থাকবে ওটা ডট করলেই জিরো হইব তাহলে সমতুল্য হয়। মূল কথা হচ্ছে এটা যে কোনো দুইটা তোমার এর সাথে বি করতে হবে বা বির সাথে সি করতে হবে, এর সাথে সি করতে হবে এমনটি না, যে কোনো দুইটার সাথে ক্রস করে একটা ডট করলেই ফলাফল শূন্য আসলে সমতুল্য, না আসলে সমতুল্য নয়। এটাই বুঝছো? যেইভাবেই করো উত্তরটা দেখবা একই আসবে, সেমই আসবে। এটা শূন্য হইতে পারে, না হইতে পারে, শূন্য হইলে সমতুল্য, না হলে অসমতুল্য নয়। ওকে, বুঝতে পারছো এবার? কথা বলো, রেসপন্স করো। ক্লিয়ার এতটুকু? কারো কোনো প্রশ্ন আছে এখানে? জি স্যার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের মোটামুটি আমাদের যে ভেক্টর অধ্যায় মোটামুটি অনেকটা শেষ। এখন আমরা অনেকটা শেষ না, প্রায় 3 ভাগের আমরা 2 ভাগ শেষ করছি, আরেক ভাগ বাকি, সেটা হইলেই শেষ। আর সর্বশেষ হচ্ছে নদী নৌকা, সবচেয়ে জঘন্য রকম অঙ্ক। এটা মানে কি বলবো, এটা করতে অনেক মজা আর দেখতে অনেক ভয়ঙ্কর। তো যাই হোক, এটা আমাদের কমপ্লিট। আশা করি এরকম যত অঙ্ক আছে আমি বাড়ি কাজ দিব, আপনারা ম্যাথ সলভ করবেন 10টা 20টা 50টা, সরি এত বেশি তো না, কমপক্ষে 5টা তো হইবই। তো কথার কথা বললাম, যতগুলো প্রশ্ন আমি দিব সবগুলো সলভ করে আমাকে দেখাবেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি নতুন টপিকে। আমাদের এখনকার ভেক্টরের অধ্যায়ের যে আলোচনা হবে ভেক্টর ক্যালকুলাস। তো এই ক্যালকুলাস কিন্তু আমাদের হায়ার ম্যাথে ক্যালকুলাসের মতো হুবহু না, এটা আংশিক ক্যালকুলাস। হ্যাঁ, হায়ার ম্যাথে যে ক্যালকুলাস সেটা খুবই বিশাল, খুবই জটিল, খুবই কমপ্লেক্স, একবারে বড় বিশৃঙ্খল অবস্থা। যদিও এগুলো বলা ঠিক না, কারণ আমি হায়ার ম্যাথের সাবজেক্ট পড়াই, হায়ার ম্যাথ নিয়ে ভালোবাসি। যাই হোক, বললাম কেন, তোমরা জানো এগুলো কেমন। তো এই যে আমার ক্যালকুলাস, এই ক্যালকুলাসটা আমরা যখন ভেক্টরে অ্যাপ্লাই করব, এটা খুবই ঝাঁকানাকা, খুবই চমৎকার এবং খুবই মানে কি বলা যায়, কি বলবো, রসকস্তার আসতেছে না, মানে খুবই দারুণ, ওয়াও, মানে অনেক সহজ আর কি। তো ভেক্টর ক্যালকুলাস থেকে আমাদের মূলত প্রশ্ন হয় 3 ক্যাটাগরিতে, গ্রেডিয়েন্ট, কার্ল আর হচ্ছে ডাইভারজেন্স, এই 3টা থেকে আসে। তবে সবচেয়ে বেশি আমাদের কার্ল থেকে আসে আর ডাইভারজেন্স থেকেই আসে। তো আমরা এগুলো মোটামুটি বুঝবো। আমরা বেসিক তো অনেক কিছু আলোচনা করছি, বেসিকটা নিয়ে এখন আমরা তেমন বকবক করবো না। আমরা মূলত যে অংশ করব সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের ভেতর অংশে যাব। ভেক্টর ক্যালকুলাসের মধ্যে যে ভেক্টর ক্যালকুলাসের আমার অংশ যেটা, ভেক্টর ক্যালকুলাসের মধ্যে আমাদের মূল 3টা অংশ পাওয়া যায়। আমি জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি। এর মধ্যে আমরা কিন্তু জানি এই ভেক্টর ক্যালকুলাসের মধ্যে এই যে স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড, এগুলো একটু বুঝতে হয়। তোমরা কি জানো স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড বলতে কি বোঝায়? মনে আছে তোমাদের? রিভাইজ করি একটু, কথা বলো। বলো কি জানো, বলো এগুলো দ্বারা কি জানো তুমি, বলো। এগুলো দ্বারা তুমি কি জানো? স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড, এগুলো কেমনে হয় বলো তো? আচ্ছা, আমি জাস্ট একটু রিভাইজ করি। হ্যাঁ, দেখো, আমি তো বেসিক ক্লাসে পড়াইছিলাম, নোটটা তো ছিল। স্কেলার ফিল্ড মানে যেই ফিল্ডের মধ্যে যে ফাংশনে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ থাকবে না, যেমন এখানে লেখা আছে কোনো আই ক্যাপ, জে ক্যাপ নাই। ভেক্টর ফিল্ড মানে যেই ফিল্ডের মধ্যে আমার আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ থাকবে, এটা হচ্ছে স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড। বুঝতে পারছো এবার? মনে পড়ছে? কথা বলো। আচ্ছা, এবার হচ্ছে ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর নাম হচ্ছে নাবলা অপারেটর। এই যে নাবলা, উল্টা ত্রিভুজ একে লিখতে হয় নাবলা অপারেটর, নাবলা। এখন এই নাবলা অপারেটরের মানটা মুখস্থ রাখতে হবে। কারো কি মনে আছে নাবলা অপারেটরের মানটা কত? দেখি তো মনে পড়ে কিনা। ভেক্টর অপারেটর রিভিশন করতেছি সবাইকে, এ নিয়েও বলতে পারবা? সবাইকে পড়াইছি, দেখো মনে পড়ে কিনা। মনে পড়ার তো কথা। মুশফিক, তারপর হচ্ছে রিয়াদুল, আর কারে কইতাম, তোমরাই তো ছিলাম ম্যাক্সিমাম ক্লাসে, তোমাদের কি মনে পড়ে না? মুশফিক, রিয়াদুল, ভুলে গেছো? আচ্ছা, কেউই পারবা না? এনিওয়ান, কেউই কি পারবা না? নাবলা অপারেটরের মানটা কত? ভেক্টর অপারেটর নাবলা, ডেল বলে, ডেল না অবশ্য, নাবলাই বলে, নাবলা অপারেটর। সবাই ভুইলা খাই লাইছো? আল্লাহ, কয়েকদিন পরে যেছি পরীক্ষা আমাদের, এখন সব ভুইলা খাই লাইলে চলবো কেমনে? কেউ পারবো না? তোমরা কি ঘুমাও?
বাচ্চারা ঘুম থেকে জাগ্রত হও, ক্লাস হচ্ছে। ঘুমালে চলবে না, সামনে এইচএসসি পরীক্ষা তো। শোনো, ওই যে মুশফিক, মনে পড়ে কিনা কও, রেসপন্স করো। স্যার হ্যাঁ বলো। আমি নোট খাতায় দেখি স্যার, আপাতত পারবো। বলো বলো। ডেল বাই এক্স ডেল আই এইটা নাকি স্যার? এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ বাচ্চা, এটা ভুলে গেলে চলবে না। ডেল্টা ডেল্টা এক্স আই কে প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই জে কে প্লাস ডেল্টা ডেল্টা জেড কে ক্যাপ, এটা মনে রাখতে হবে কিন্তু। এইটা ছাড়া অঙ্ক জীবনও মিলবে না। তুমি ভেক্টর ক্যালকুলাস করতে গেলে এটা লাগবেই। কার্ল বে করো, ডাইভারজেন্স বে করো, গ্রেডিয়েন্ট বে করো, এই নাবলা অপারেটরের মান মুখস্থ রাখতে হবে। তো দেখো আমাদের কিন্তু এটা কিন্তু মুখস্থ থাকে না। থ্যাংক ইউ সোহান, তুমি সত্যি কথা বলেছো, নোট দেখছো। যাই হোক, আসলে এটা আমাদের মনে থাকে না। আমাদের মনে থাকাটা কষ্ট, কারণ এগুলো আমরা প্র্যাকটিস খুব কম করি। আর এটাকে বলা হয় ডেল্টা ডেল্টা, হ্যাঁ, ডেল্টা ডেল্টা এক্স আই ক্যাপ ডেল্টা ডেল্টা ওয়াই জে ক্যাপ ডেল্টা ডেল্টা জেড কে ক্যাপ, এটা দিয়ে আমরা কাজ করতে হবে। শেষ। মনে পড়ছে এবার সবার? দেখো তো মনে পড়ছে কিনা, একজনও কইতে পারলা না, দুঃখের বিষয়। তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, তোমরা যদি এইটাই যদি এখন না বলতে পারো, তো তোমাদের প্রিপারেশন কতটা পিছনে আছে তোমরা একটু চিন্তা করো। তোমাদের কত পরিমাণ পড়তে হবে, কী পরিমাণ চেষ্টা করতে হবে। জাস্ট নাবলা অপারেটরের মানটাই ভুলে গেছো, তাহলে ভেক্টর ক্যালকুলাস থেকে অঙ্ক আসলে পারবা কেমনে? তো এখনও বাচ্চারা সময় আছে, একটু সিরিয়াস হও লেখাপড়ার প্রতি, একটু কষ্ট করে মনোযোগ দিয়ে পড়ো। এরকমভাবে যদি পড়াটা লুজ হয়ে যায় তাহলে কিন্তু প্রিপারেশন ভালো হবে না। এইচএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করতে হবে, দিনরাত পড়তে হবে, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। এরকম যদি ঘামায়া যাও বা অল্পতে টায়ার্ড হয়ে যাও তাহলে কিন্তু হবে না। জানি রোজার মাসে একটু কষ্ট হয় ক্লাস করতে পড়তে, তারপরও যতটুকু পারো চেষ্টা করো, প্র্যাকটিস করো বেশি বেশি, যতটুকু পারো আর কি, যতটুকু তোমার শরীরের পক্ষে কুলায়। আমি তো তোমাকে এত পাহাড় সম পরিমাণ বাড়ি কাজ দিই না, যতটুকুই বাড়ি কাজ দিই দু একটা পালে দু একটাই সলভ করো, প্র্যাকটিস করো, সমস্যা হলে বলো। কিন্তু একবারই পড়ালেখা যদি ছাইরা দাও তাহলে তো লস। 3 মাসের মধ্যে একটা মাস রমজানের মাস, একটা ভালো পড়ার সুযোগ আছে, বেশি বেশি পড়তে পারবা। যখনই পারবা একটু পড়ার টেবিলে বসো, ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নাও, ঘুমায় পড়ো, আবার উঠো, আবার পড়তে বসো, আবার একটু প্র্যাকটিস করো, আবার ক্লান্ত হবে, আবার ঘুমায় পড়ো। এইভাবে একটু নিজেকে মানিয়ে নিতে হবে। তো অল্পতে যদি ভেঙে পড়ে যাও, সামনের এই যে 2 মাস সময় যে প্রেশারে পড়তে হবে, এই কুলে থাকবা না ওই কুলে থাকবা না, কোন কুলে থাকবা তুমি নিজেই টের পাবা না। তোমার শুধু কি একটা সাবজেক্ট না, তোমার হচ্ছে সব সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি ইংরেজি বাংলা আইসিটি, এত এত বইয়ের প্রেশার, তুমি কীভাবে কুলাবা? এখন যদি ভেঙে পড়ো, সামনের দিন তো পড়ে আছে, এই একটা মাস সময় চলে যাক, এরপরে দেখবা যে নাকে মুখে লাগতেছে, আল্লাহ কোনটা পড়বো, এটা পড়বো নাকি ওইটা পড়বো, এই অধ্যায় পড়বো না ওই অধ্যায় পড়বো, এমসিকিউ পড়বো না সিকিউ পড়বো, ক পড়বো না খ পড়বো, মানে টেনশনের উপর টেনশন। তো এখনও সময় আছে, সিরিয়াস হও, এত চাপ নিতে হবে না। চাপ যখন নিতে হবে তখন চাপ নেওয়ার সময়ও পাবা না, কুলাইতেও পারবা না চাপ নেওয়া। তো এখন থেকে একটু আস্তে আস্তে নিজেকে তৈরি করো যাতে চাপ নিতে পারো সামনে। আর এখন যদি তুমি হাঁপিয়ে পড়ো বা একটু পড়তে গেলে ক্লান্ত হয়ে পড়ো, আর পড়তে মন চায় না, পড়তেছো না, পড়বা না, তাহলে কিন্তু লাভ নাই। তাহলে যেই লাভ সেই কদু, পরীক্ষা কিছুই হবো না, মোটামুটি পাস করে চলে আসবা। ওই মোটামুটি কোনো রকম পাস করার জন্য কিন্তু 2 বছর পড়ো নাই কা, 2 বছর পড়ছো কেন? এইচএসসিতে রেজাল্টটা ভালো করার জন্য, অবশ্যই 4.50 উপরে থাকার জন্য বা একেবারে টপ করার জন্য, এরকমভাবে তোমাকে তৈরি হতে হবে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটু মোটিভেশনাল কথা বলছি আমি, আমি নিজের ডোর নিজেই বাজে, সমস্যা নেই। এখন বলো তোমরা কি বুঝতে পারলা কি না, তোমাদের স্পিডটা কেমন থাকতে হবে পড়ালেখার প্রতি? 25 ব্যাচ কথা বলো। ওকে, যাই হোক, তো হ্যাঁ, যাদের মনে মাইন্ডে লাগছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি মাইন্ড দিয়ে কথা বলতে চাই না, বাস্তবতা শিখাচ্ছি। হ্যাঁ, তো আমাদের একটু কেয়ারফুল হতে হবে। যাই হোক, দেখছো, যাক সত্যি কথা বলে ফেলছো। হ্যাঁ, ঘুমে ধরবে, আমি তো বললামই, ঘুমে ধরবে, ঘুমাবা, ঘুম থেকে উঠবা, পড়া টেবিলে বসবা, আবার ক্লান্ত হবা, আবার ঘুমাবা, এভাবেই তো চলতে হবে। এটা তো আমি বলি না যে ঘুমায় যায় বা পড়বা না, এরকম তো না। ঘুমাবা পড়বা, ঘুমাবা পড়বা, রেস্ট নিবা পড়বা, এগুলোই করতে হবে। আদারওয়াইজ একবারে নিরামিষ হয়ে গেলে চলবে না, বা একবারে যদি পড়া ছেড়ে দাও তাহলে হবে না। ওকে বাচ্চারা, চলো এবার আমরা গ্রেডিয়েন্ট শিখবো। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, একটু রিভাইজ করি, অঙ্ক করবো। হ্যাঁ, গ্রেডিয়েন্টটা হচ্ছে সাধারণ গুণ। সাধারণ গুণ বলতে বোঝায় সাপোজ একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটার গ্রেডিয়েন্ট বের করতে হবে। তো যে কাজটা করবা সেটা হচ্ছে প্রথমে নাবলা অপারেটর লিখবা, এই যে নাবলা অপারেটরের সাথে ওই ফাংশনের সাথে সিম্পল গুণ করবা। সূত্রটা বুঝো, নাবলা অপারেটরের সাথে ওই ফাংশনের সিম্পল গুণ। সিম্পল গুণটা কীরকম? প্রথমে নাবলা অপারেটরটা লিখবা ফার্স্ট ব্র্যাকেটে, ডেল্টা ডেল্টা এক্স আই ক্যাপ
ডেল্টা ডেল্টা ওয়াই জে ক্যাপ ডেল্টা জেড কে ক্যাপ, এবং ফাংশনে যা দেওয়া ছিল এক্স ওয়াই জেড লিখবা। এরপর নিয়মটা হচ্ছে এই যে আমাদের উপরে যে ফাঁকা জায়গাটা আছে না, এই যে ফাংশনে যা দেওয়া থাকবে সেই ফাংশনটা প্রতিটা ফাঁকা জায়গার মধ্যে এরকমভাবে লিখে দিবা। এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট বের করার নিয়ম। তারপরে সিম্পল ক্যালকুলেশন করে দিবা, উত্তর শেষ। কথা বুঝছো? গ্রেডিয়েন্টের নিয়ম বলতেছি, সবার সাথে গুণ হয়, সবার সাথে গুণ, আয়ের সাথে গুণ, জের সাথে গুণ, কে সাথে গুণ। এখন গুণটা তো তুমি করলা, সাপোজ এখানে গুণ, এখানে গুণ, এখানে গুণ। এখন ফলাফল কেমনে করবা? ফলাফলের নিয়ম কী ছিল আমি পড়াইছিলাম যে ডেল্টার সাথে যা থাকবে এরাই হচ্ছে ডেল্টার বন্ধু, বাকিরা সবাই শত্রু। অর্থাৎ ডেল্টার সাথে যে থাকবে সেই হবে চলক, বাকি সব ধ্রুবক। যেমন এখানে এক্স আছে, তার মানে উপরে এক্সটা চলক, ওয়াই জেড ধ্রুবক। ধ্রুবকটা অবশ্য সহগ, আর কি সহগটা সামনে চলে আসবে, ওয়াই জেড। আর ডেল্টা ডেল্টা এক্সের অন্তরীকরণ কী হবে? 1 হবে। এটা পড়াইছিলাম না, মনে আছে না তোমাদের এগুলো? এই অন্তরীকরণ 1 হবে, আর ওয়াই জেড সামনে চলে আসবে, আই সহগ আই সহগ, শেষ। আবার ওয়াই এর সাথে ওয়াই হিসাব হবে এক্স জেড সহগ সামনে চলে আসবে, এক্স জেড জে। আবার এখানে হবে এক্স ওয়াই কে, শেষ। সেটাই উত্তর। আশা করি এগুলো বুঝছো, এগুলো আর বকবক করতেছে না, কারণ আমার বকবক করার সময় নাই। এতটুকু বুঝছো কিনা বলো? গ্রেডিয়েন্ট শেষ, এবার হচ্ছে আমাদের ডাইভারজেন্স আর কাল করলেই শেষ, এবার প্র্যাকটিস করলে অংশ শেষ। বুঝছো? রেসপন্স করো। কার কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল রিভিশন ভেক্টর ক্লাসে আমরা এই মুহূর্তে আলোচনা করব আমাদের ভেক্টর ক্যালকুলাসের যে স্পেশাল দুটো অংশ, এর মধ্যে ডাইভারজেন্স এবং হচ্ছে কার্ল। ডাইভারজেন্স মানে ডট গুণ, মনে রাখবা। কার্ল মানে ক্রস গুণ, ডাইভারজেন্স মানে ডট গুণ। একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটা হচ্ছে আমাদের ভেক্টর ফাংশন, ভেক্টর ফিল্ড। সেই ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স বের করতে বললে সূত্র হচ্ছে প্রথমেই লিখবো নাবলা অপারেটর, তারপরে যেই ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশন লিখে মাঝখানে ডট চিহ্ন দিব, অর্থাৎ ডট গুণ করবো, তাহলেই হয়ে যাবে আমাদের ডাইভারজেন্স। আমি আবার বলতেছি, যে কোনো একটা ফাংশনের ডাইভারজেন্স বের করতে বললে প্রথমেই নাবলা অপারেটর লিখবো, এরপরে সেই ফাংশনটা লিখে ডট গুণ করবো, তাহলেই আমাদের ডাইভারজেন্স হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? রেসপন্স করো। কবিতা জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আমরা আমাদের পরবর্তী কাজটা করবো কীভাবে? ডট গুণ করবো। যেমন আমাদের আই এর সহগের সাথে আই এর সহগ ডট গুণ হবে, জে এর সহগের সাথে জে এর সহগ ডট গুণ, কে এর সহগের সাথে কে এর সহগ ডট গুণ হবে, শেষ। এরপরে বাকিটা আমরা করতেই পারি। এরপর আমরা এখান থেকে শিখবো 3 রকম মান হয়: পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ, আর হচ্ছে সলিনয়েডাল। সাপোজ ডাইভারজেন্সের মানটা যদি পজিটিভ হয়, সাপোজ এই যে মানটা, তাহলে এটাকে বলে পজিটিভ ডাইভারজেন্স, এর অর্থ ছড়িয়ে যাওয়া বা ঘনত্ব কম। আর ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তাকে বলা হয় সংকুচিত হওয়া বা জড়ো হওয়া, আর ঘনত্ব বেশি। আর ডাইভারজেন্সের মান যদি শূন্য হয় তাকে বলা হয় সলিনয়েডাল। এটাই স্পেশাল পরীক্ষা আসে, দেখাও যে ফাংশনটা সলিনয়েডাল। পরীক্ষা বলে দেখাও যে ফাংশনটা সলিনয়েডাল, সেক্ষেত্রে ডাইভারজেন্সের মানটা শূন্য বের করতে হয়, বা ডাইভারজেন্স করলে ফলাফলটা কী পাওয়া যায়? শূন্য পাওয়া যায়। এটা হচ্ছে 3টা ফর্ম, এই 3টা ফর্মই পরীক্ষায় আসে। কথা কি বুঝছো? আর এটা সবচেয়ে বেশি আসে, সলিনয়েডাল প্রমাণ করতে পারে, ডাইভারজেন্সের মানটা শূন্য বের করলেই হয়ে যাবে। এটা আমাকে রেসপন্স করে জানাও যারা জয়েন করছো ক্লাসে, বুঝতে পারছো কিনা। আচ্ছা, এটা আমাদের শেষ। এরপর হচ্ছে কার্ল মানে ক্রস গুণ, এটা আমরা সবাই জানি। কার্ল মানে হচ্ছে ক্রস গুণ। এই যে কার্ল বের করবো আমরা, হ্যাঁ, আমাদের যে ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশনের সাথে নাবলা অপারেটরের সাথে কী হবে? ক্রস গুণ হবে। এখানে একটা বিশেষ লক্ষণীয় ব্যাপারটা হচ্ছে, একটু ওয়েট, আমি আসতেছি। দুঃখিত, একটু বাইরে গিয়েছিলাম। দেখো এবার শুনতে পাচ্ছ কিনা? সবাই জয়েন করছো, থ্যাংক ইউ, মাশাআল্লাহ জয়েন করছো। শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে?
জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখো, আমাদের এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে নাবলা অপারেটর রেখে আমরা যে ফাংশন লিখবো সেটা ঠিকই আমরা একটু এলোমেলো করি মাঝে মধ্যে। সে কাজটা হচ্ছে গিয়ে আমাদের তো নিয়ম হচ্ছে গিয়ে কে লিখতে হয়, তারপরে লিখতে হয় আমাদের সহগগুলা। আমরা যে ভুলটা করি, আমরা প্রথমে ফাংশনের সহগটা লিখে দিই, তারপরে নাবলা অপারেটর সহগ নিচে লিখি। এটা করলে মারাত্মক ভুল, অঙ্ক হবেই না, খেয়াল রাখবা। প্রথমে আমাদের লিখতে হবে নাবলা অপারেটর এর সহগের পরিচয়, যেমন নাবলা অপারেটর আয়ের সহগ, জে সহগ, কে সহগ, তারপরে যে ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশনের আয়ের সহগ, জে সহগ, কে সহগ। এলোমেলো করে লিখলে কিন্তু উত্তরই ভুল হবে, উত্তর হবে না। এটা বি কেয়ারফুল, আমরা এটা মাঝে মধ্যে করি। এখানে যে ভুলটা হয় সেটা হচ্ছে সহগ বসাতে এলোমেলো করি। লিখতে হবে নাবলার সহগ আগে, তারপরে লিখতে হবে ফাংশনের সহগ, তাহলে অঙ্কটা হবে, আদারওয়াইজ অঙ্ক ভুল হবে। কথা বুঝছো? রেসপন্স করো, এটা মনে রাখবা। আচ্ছা, এরপর আমরা যে বিস্তার করে দিব আই বরাবর, জে বরাবর, কে বরাবর, তাহলে উত্তর হয়ে যাবে। এখন এখানেও কিন্তু কার্ল বের করার 3টা নিয়ম আছে, পজিটিভ কার্ল, নেগেটিভ কার্ল আর হচ্ছে কি জিরো কার্ল। পজিটিভ কার্ল মানে যদি কার্লের মানটা পজিটিভ হয় সেটাকে বলা হয় পজিটিভ কার্ল, আর নেগেটিভ কার্ল মানে কার্লের মান নেগেটিভ হলে নেগেটিভ কার্ল, আর জিরো কার্ল মানে কার্লের মান জিরো হলে জিরো কার্ল। যেমন এই কার্লের মানটা জিরো, তার মানে এটা জিরো কার্ল। তো এখানে একটা স্পেশাল প্রশ্ন হয়। প্রশ্ন হচ্ছে অঘূর্ণনশীল আর ঘূর্ণনশীল, কথা বুঝছো? প্রশ্ন হয় কি অঘূর্ণনশীল আর ঘূর্ণনশীল, এটা পরীক্ষায় আসে। এখন অঘূর্ণনশীল মানে কি? ঘুরবে না। ঘূর্ণনশীল মানে কি? ঘুরবে। কথা বুঝছো? অঘূর্ণনশীল মানে ঘুরবে না, ঘূর্ণনশীল মানে কি? ঘুরবে। এখন তোমাদের যদি আমি বলি কালের মানটা পজিটিভ বেরোইছে, নেগেটিভ বেরোইছে, এখন এটা কি ঘুরবে নাকি ঘুরবে না বলো তো? কালের মান পজিটিভও বেরোইছে, নেগেটিভও বেরোইছে, দুই অঙ্কে দুই রকম বেরোইছে। এখন এখানে কি কাল ঘুরবে নাকি ঘুরবে না বলো? এক্সিলেন্ট, ঘুরবে। কালের মান পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক, কাল ঘুরবে। কথা বুঝো? কালের মান পজিটিভ হোক আর নেগেটিভ হোক, কালটা কি ঘুরবে। আর কালের মানটা শূন্য, এর অর্থ কাল ঘুরবে না, অঘূর্ণনশীল। শুধুমাত্র কালের মান শূন্য হইলে সেটা অঘূর্ণনশীল বা ঘুরবে না, আর বাকি সব ক্ষেত্রেই ঘুরবে। পজিটিভ হইলেও ঘুরবে, নেগেটিভ হইলেও ঘুরবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা প্যাঁচানো প্রশ্ন হয়, জিলাপির মতো প্যাঁচ দেয় প্রশ্নে। প্রশ্নটা বলতেছি, প্রশ্ন বলে যে একটা ভেক্টর ফিল্ড, এই ভেক্টর ফিল্ড কি সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল? এটা মারাত্মক একটা প্যাঁচার প্রশ্ন। একটা ভেক্টর ফিল্ড দিয়ে বলবে এই ভেক্টর ফিল্ডটা কি সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল, প্রমাণ করো। এই যে সংরক্ষণশীল অসংরক্ষণশীল, এটা আসলে ঠিক উল্টা। কাল ঘুরবে নাকি ঘুরবে না, এটা ঠিক উল্টা। কীরকম? সাপোজ আমি যদি তোমাদের একটা ব্যাখ্যা দিই, এটা পড়াইছিলাম ক্লাসে আগেও। সাপোজ মনে করো যে তোমার হাতে একটা চাকা আছে, একটা টেনিস বল আছে। চাকাটাকে তুমি ধরে রাখছো স্থির অবস্থায়, আর টেনিস বলটা চাকার উপরে রাখছো। কথা বুঝো? একটা চাকা আছে ঘোরার মতো চাকা, ঘোরান যা চাকাটাকে, আর তোমার হাতে টেনিস বল আছে, এক হাতে চাকা এক হাতে টেনিস বল। চাকাটাকে থামায় রাখছো, টেনিস বলটা চাকার উপর রাখছো, ব্যালেন্স করে রাখছো, ছেড়ে দিচ্ছ হাতটা। চাকা কিন্তু ঘুরতেছে না, চাকা কিন্তু থেমে আছে। কথা বুঝো? চাকা কিন্তু থেমে আছে, টেনিস বলটা রাখছো, চাকা ঘুরতেছে না। চাকা ঘোরাবা না তুমি। এখন যদি প্রশ্ন করি, এই যে চাকাটা ঘোরাচ্ছ না, টেনিস বলটা কি থেমে থাকবে নাকি পড়ে যাবে? টেনিস বলটা কি পড়ে যাবে কিনা মাটিতে? টেনিস বলটা থেকে যাবে, রয়ে যাবে। কথাটা বুঝো? চাকা ঘুরতেছে না, চাকা কিন্তু থেমে আছে, টেনিস বলটা কি রাখা যাবে, মানে সংরক্ষণশীল। কথা বুঝছো? চাকাটা স্থির, চাকা ঘুরতেছে না, চাকাটা স্থির আছে, ঘুরতেছে না, টেনিস বলটা চাকার মধ্যে রাখা যাবে। কথা ক্লিয়ার কিনা? আর আরেকটু বুঝাবো? রিয়াদুল কি বলতেছো, আরেকটু বুঝাবো? আচ্ছা, ক্লিয়ার করতেছি।
ক্লিয়ার যে করবো, আচ্ছা একটা কথা, ক্লিয়ার করবো কেমনে, ধরো চাকা আনতে হবে এখন, যাক চাকা না, সাপোজ ম্যারিল পাইছি, ম্যারিল, এটা চাকা মনে করো, এ দেখো ম্যারিলটা বুঝাই, এটা চাকা, হ্যাঁ এই ভালো একটা পাইছি, বুদ্ধিমানের কাজ, ওকে গুড। এই যে এটা হচ্ছে তোমার কলমের এটা হচ্ছে মেরিল, চাকা। এখন দেখো রাখতেছি, আরে পুরা জায়গা, এই পড়িস না, দাঁড়াও, এই যে সাপোজ এটা হচ্ছে তোমার টেনিস বল, এটা হচ্ছে চাকা, এই যে চাকা ঘুরবে কিন্তু, এই ঘোরানো যায় চাকা, এই দেখো এটা চাকা ঘুরতেছে না, থেমে আছে, এই দেখো বাচ্চারা প্র্যাকটিক্যাল দেখো, চাকাটা থেমে আছে, থামিয়ে রাখছি, আর এক হাতে টেনিস বল এই রাখলাম, আরে পড়িস না, আরে বাতাসে পড়ে, আমি ঘুরাচ্ছি, এটা বাতাসের দোষ, আমার দোষ না। এই দেখো চাকা থেমে আছে, টেনিস বল রয়ে গেছে। এখন বলো চাকা ঘুরতেছে না, চাকা না ঘুরলে বস্তু কি সংরক্ষণশীল হয় নাকি অসংরক্ষণশীল? বস্তু কি পড়ে যায় নাকি থেমে যায়, রয়ে যায়? বস্তু রয়ে যায়, তার মানে টেনিস বলটা চাকার মধ্যে রয়ে আছে, তার মানে এটা সংরক্ষণশীল। রিয়াদুল এবার বুঝছো? এখন দেখো প্রমাণটা, চাকাটা ঘুরবে, এখন বলো স্যার চাকাটা আমি ডান দিকে ঘুরাবো না বাম দিকে, তোমার ইচ্ছা, ডান দিকে ঘুরাও। এই যে চাকা ঘুরে গেছে, বলটাও পড়ে গেছে, এখন কি বলটা কি রয়ে গেছে এখানে? রয়ে যায় নাই, রয়ে গেলে সংরক্ষণশীল হইতো, চাকা ঘুরাইছি মাত্র পড়ে গেছে, মানে অসংরক্ষণশীল। চাকা ঘুরলে অসংরক্ষণশীল হয়, প্রমাণ পাইছো কিনা এবার বলো? জি স্যার। প্রথমে চাকা ছিল স্থির, রয়ে গিয়েছিল সংরক্ষণশীল, চাকা ঘুরছে ক্লকওয়াইজ, পড়ে গেছে অসংরক্ষণশীল। সামজে আয়া নাকি সামাজগে আয়া, যাই হোক আমি হিন্দি পারি না, বুঝতে পারছো কিনা এবার এতটুকু বলো এবার, বুঝছো? জি স্যার। আচ্ছা এখন এখন বলবা যে স্যার আপনি ডান দিকে ঘুরাইছেন, বাম দিকে ঘুরান দেখি, বাম দিকে ঘুরালে পরে কিনা, কি মনে হয় পড়বো কি পড়বো না? ডান দিকে তো ঘুরাইছে, বাম দিকে ঘুরাই, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, এই যে এই তো পড়ে গেছে, ভেরি গুড। তার মানে চাকা ঘুরলেই পড়ে যাবে, রয়ে যাবে না, অসংরক্ষণশীল। চাকা ডান দিকে ঘুরাইলেও অসংরক্ষণশীল, বাম দিকে ঘুরাইলেও অসংরক্ষণশীল, শুধুমাত্র চাকা থেমে থাকলেই সংরক্ষণশীল। এবার বুঝতে পারছো না ব্যাপারটা? শেষ। আশা করি এই উদাহরণের পর জীবনও এটা ভুল বানায় ইনশাল্লাহ, আমি আশা করি। সংরক্ষণশীল অসংরক্ষণশীল, তারপর হচ্ছে গিয়ে ঘুরবে না ঘুরবে, আশা করি এই উদাহরণটা যারা বুঝছো সারা জীবন ইনশাল্লাহ আশা করি এটা ভুলবেন না ইনশাল্লাহ, আমি আশাবাদী। এখন কি এই ঝামেলা ক্লিয়ার হয়েছে নাকি পরীক্ষাতে এগুলো আবার গ্যাঞ্জাম লাগবে? ওকে থ্যাংক ইউ। তাহলে চলো আমরা এই যে মারাত্মক যে স্পেশাল, ওটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট একটা আছে না? হ্যাঁ গ্রেডিয়েন্ট তো আমি পড়াইছি না একটু আগে, এই যে গ্রেডিয়েন্ট পড়াইছি তো, গ্রেডিয়েন্টের মধ্যে আমার একটু ঝামেলা হয়। আচ্ছা ঝামেলা হয়, কোথায় ঝামেলা হয় এটা দেখে বলো। মানে ওই যে সূত্রের মধ্যে আই ক্যাপ জে ক্যাপ এগুলোর মধ্যে আমি প্রায় ভুল করে আসি। মানে আই ক্যাপ জে ক্যাপ বসাইতে ভুল করো এই তো, নাকি গুণ করাতে ভুল করো? গুণ করাতে ভুল করি। আচ্ছা গুণ করার ক্ষেত্রে তোমার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এখানে গুণ হবে না, এখানে যা আছে তাই থাকবে, জাস্ট তোমার ইন্টিগ্রাল হবে, অন্তরীকরণ হবে, আংশিক অন্তরীকরণ, আর এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ঠিক থাকবে গ্রেডিয়েন্টের মধ্যে। ওয়ালাইকুম সালাম, সামিরা জয়েন করছো। সামিরা ক্লাস 10টায় শুরু হয়েছে, একটু লেট করে ফেলেছো, প্রায় 11টা বাজবে কাছাকাছি। আচ্ছা আমি যখন ম্যাথ করাবো তখন বুঝে নিও, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবা, না বুঝে বইলো, আপাতত এতটুকু বেসিক করলাম। আচ্ছা তো বাচ্চারা আমি এই বেসিকটা অফ রাখতেছি, এখন আমরা সৃজনশীল প্র্যাকটিস করলে বুঝবো। ক্লাস শেষ না, ক্লাস চলতেছে, ইনশাল্লাহ ক্লাস আরও চলবে, প্র্যাকটিস করবো আমরা। একটু আমাকে যদি বলতে পারো আমি খুশি হব যে এখানে বেসিকে কারো কোনো সমস্যা আছে কিনা, বেসিকের মধ্যে কার কোনো প্রবলেম আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। ওকে থ্যাংক ইউ। রিভিশন করছি আমরা, কিন্তু এই ভেক্টর অধ্যায়ে অনেক পড়ছি, তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়াইছি, আজকে লাস্ট ক্লাসই ইনশাল্লাহ বলা যায়, কারণ এর আগে এরপর আর পারবো কিনা রিভিশন সম্ভব জানি না, কারণ অনেক অধ্যায় পড়তে হবে, লাস্ট মুহূর্তে হইতে পারে এটা আমাদের লাস্ট রিভিশন ক্লাস।
তারপরে যদি সময় হয় বা তোমাদের প্রবলেম থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা, যদি সময় পাই নিব ইনশাল্লাহ। অনেকগুলো অধ্যায় রিভিশন করতে হবে। রাজশাহী বোর্ড 22 সালে আসা প্রশ্ন দিয়ে আমরা সলভ শুরু করি। এই দেখো প্রশ্ন কি বলছে, কথার সাথে কাজ মিলে গেছে একবারে খাপে খাপ। কি বলছে দেখো তো, সি গহ নাম্বার প্রশ্নটা পড়ো। আমার নেট প্রবলেম করে ভাইয়া, তাই ক্লাসে জয়েন করতে পারি না। আচ্ছা সমস্যা নেই সামিরা, ক্লাসে রেকর্ড চলতেছে, রেকর্ড দেখে নিও। সবচেয়ে স্পেশাল কাজ হচ্ছে বাড়ির পড়াটা। আমি কিন্তু বাড়ির পড়াটা রেগুলার দিচ্ছি, তোমাদের এখন থেকে কমপক্ষে 10টা 15টা 20টা করে ম্যাথ সলভ করতে হবে রেগুলার, বাড়ির কাজ দিচ্ছি। এগুলো কমপ্লিট করার পর টপিক ওয়াইজ, কারণ এটা যদি কমপ্লিট করতে পারো একবারে বেস্ট প্রিপারেশন হবে ইনশাল্লাহ, অফলাইনের মতো বেস্ট প্রিপারেশন। তো দেখো বাচ্চারা, এটার প্রমাণটা তোমরা এখনই জানতে পারবা। এখানে কি বলছে, 3টা ভেক্টর রাশি দেওয়া আছে এবিসি। সি ভেক্টরটা একটু জঘন্য রকম, 6xy প্লাস জেড কিউব আই ক্যাপ মাইনাস 3x স্কোয়ার মাইনাস জেড জে ক্যাপ প্লাস 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই কে ক্যাপ। এখন আমাদের বলতেছে উদ্দীপকে সি ভেক্টরটিকে অঘূর্ণনশীল কিনা যাচাই করো। দেখছো প্রশ্নটা কিন্তু একটু চ্যালেঞ্জিং প্রশ্ন। কি বলছে, সি ভেক্টরটি অঘূর্ণনশীল কিনা যাচাই করো। ঘূর্ণনশীল অঘূর্ণনশীল এগুলো হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। আচ্ছা বলো তো, এই যে ঘূর্ণনশীল অঘূর্ণনশীল এটা আমরা কিভাবে করব, ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট নাকি কার্ল, কোনটা দিয়ে করবো বলো তো? এক্সিলেন্ট, কার্ল দিয়ে বের করো, ভেরি গুড। আচ্ছা তো প্রথমত আমরা সূত্র হিসেবে লিখব যে কার্ল সি লিখে তারপর হচ্ছে গিয়ে আমরা ম্যানুয়ালি অঙ্কটা করব। চলো আমরা শুরু করি। তো এটা তোমরা খাতা কলমে একটু যারা পারবে এখনই ঝটফট। হ্যাঁ কারো প্রশ্ন আছে? জুমা কিছু বলতেছো? হ্যাঁ জুমা স্পিকার অফ রাখতে হবে। হ্যাঁ স্পিকার অফ রাখতে হবে। আচ্ছা তো বলি, আমরা যেটা এখন সলভ করতেছি একটু সবাই খাতা কলমে প্র্যাকটিস করবে, আমি দেখাবো তোমরা সলভ করবা। তো চলো শুরু করি। প্রথমে লিখবো, দেওয়া আছে সি ভেক্টর, তারপরে হচ্ছে গিয়ে আমরা জানি নাবল অপারেটর, এগুলো তো মুখস্থই আমাদের, তাই না? দেওয়া আছে সি ভেক্টরটা লিখছি এবং ভেক্টর অপারেটর বা নাবল অপারেটর যাই বলো এটা লিখলাম। আচ্ছা এখন আমরা মূল কাজ শুরু করব। সি ভেক্টরটি অঘূর্ণনশীল হবে। অঘূর্ণনশীল মানে কি? কালের মান 0 হবে না। আচ্ছা কারের মানটা 0 হবে না। হ্যাঁ আসলে এখানে একটা ভুল করছে তারা 0 লিখছে। আচ্ছা 0 লিখে মানে হচ্ছে না দেখে দিই, অঘূর্ণনশীল মানে ঘুরবে, অঘূর্ণনশীল মানে ঘুরবে না, মানে কালের মানটা 0ই হবে। ঠিক আছে হ্যাঁ কালের মানটা যদি 0 হয় তাহলে ঘুরবে না মানে হচ্ছে অঘূর্ণনশীল, ঘুরবে মানে ঘূর্ণনশীল। কথা কি বুঝছো কিনা? এটা তো মানে পেঁচানো প্রশ্ন, তো এটা বুঝতে হবে। কালের মানটা 0 হইতে হবে। কালের মান যদি 0 হয় তাহলে এটা ঘুরবে না বা অঘূর্ণনশীল, বুঝছো? তোমরা হয়তো বা এটা মিস করতেছো। দেখো কালের মান 0 আসছে না, কালের মান 0 মানে ঘুরবে না অঘূর্ণনশীল। কালের মান যদি 0 হয় তাহলে ঘুরবে না, তার মানে অঘূর্ণনশীল। সংরক্ষণশীল অসংরক্ষণশীল এটা আলাদা বিষয়, ঘুরবে না ঘুরবে এটা আলাদা বিষয়। সোহান দেখো তো বুঝছো কিনা? অঘূর্ণনশীল, আচ্ছা করো। অঘূর্ণনশীল মানে ঘুরবে না আর কালের মান 0 হবে। প্রথমত আমরা কি লিখবো, আই ক্যাপ, মাঝখানে জে ক্যাপ, তারপরে কে ক্যাপ। আচ্ছা এরপরে বলো তো কার সহগগুলো লিখতে হয়, ফাংশনের নাকি ভেক্টর অপারেটর সহগ লিখতে হয়? বলো। ভেক্টর অপারেটর। ভেরি গুড। প্রথমে লিখবা ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড। আচ্ছা এবার তোমাদের কাছে প্রশ্ন, আমাদের সি ভেক্টরের আয়ের সহগ কত বলো তো? 6xy plus z cube। ভেরি গুড। জে সহগ কত? 3x স্কয়ার মাইনাস z। হয় নাই, মাইনাস সহ বলতে হবে, মাইনাস 3x স্কোয়ার মাইনাস জেড। সহগটা মাইনাস সহ বলতে হবে, বুঝছো? এবার মাইনাস সারা বললে হবে না। আচ্ছা এবার কে সহগ কত? কে সহগ 3x স্কয়ার মাইনাস। গুড। এই দেখছো, এই যে মাইনাস সহ লিখতে হচ্ছে, মাইনাস সহ না লিখলে হবে না। এরপরে আসল খেলা, হ্যাঁ কলাম বরাবর সারি বরাবর বিস্তার করবো, আই বরাবর, জে বরাবর, কে বরাবর।
ক্লাসে বাকি বাচ্চারা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। মুশফিক, ঝুমা, রিয়াদুল তো কথা বলছোই, সামিরা, জি, স্যার। সেতু, তামান্না। জি স্যার। তাহলে চেষ্টা করি আমরা সলভ করব কিভাবে। ঝুমা, তোমার কি এখানে সমস্যা হয়? বিস্তার করতে গেলেই সমস্যা হয়? ঝুমার উত্তরটা আমি পাই নাই। ঝুমা বলছিল স্যার সমস্যা হয়, তো ঝুমার রেসপন্স করতে হবে এখন। আচ্ছা, এবার দেখো, প্রথমে আই বরাবর স্যার বিস্তার করি। নেটওয়ার্কের জন্য আপনি কি বলছেন কথা বুঝতে পারি নাই। বললাম যে এইখানে বিস্তার করতে সমস্যা, আই যে কে বরাবর বিস্তার করতে এই অংশে, এটা বলছিলাম। ও, এখন ক্লিয়ার হয়ে গেছে স্যার। আচ্ছা, এখন কি এটা বুঝতে সমস্যা হয় কিনা সেটা বলো। না স্যার। আচ্ছা, ঠিক আছে। তোমরা একটা কাজ করবা কি, যারা ক্লাসে আছো তোমরা একটু নিজেরা করবা খাতা কলমে। সোহান তো করতেছে, বাকিরা কি করবা আমি একটু পরে দেখাই। তোমরা দেখো তো একবার বিস্তার করে পারো কিনা, প্র্যাকটিসটা করো তো। আমি তো অনেক শিখাইছি, বিস্তার করার নিয়মটা তোমরা জানো, একটু করো তো সবাই খাতা কলমে বিস্তারটা কেমনে করতে হয়। দেখি উত্তরটা মিলে কিনা, আমি পরে দেখাই। হ্যাঁ, কবিতা, মুশফিক, রিয়াদুল, তারপর ঝুমা, সামিরা, সেতু, শেলি, তামান্না, খাতা কলমে একটু করো নিজেরা, আমি পরে সমাধান দেখাই। আগে দেখি যে তোমরা কতটুকু মনে রাখতে পারছো এই অংশটা কীভাবে করতে হয়, দেখি হয় কি না তোমাদের। ঠিক আছে, আমি উত্তরটা পরে দেখাই। আমি 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট সময় দিলাম, তোমরা একটু নিজেরা করো। তোমরা কি শুনতেছো আমার কথা? সবাই একটু খাতা কলমে করো। হ্যাঁ, সবাই খাতা কলমে করো। তোমরা যদি না পারো তাহলে এটা শিখবা আজকে, পারলে আলহামদুলিল্লাহ শিখে ফেলছো। যদি কারো হয়ে যায় আমাকে বললো, আমি উত্তর মিলাবো, দেখবো উত্তরটা হয়েছে কিনা। আর আমাদের হচ্ছে এখানে আংশিক ডিফারেন্সিয়েশন হবে, আংশিক ডিফারেন্সিয়েট, অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ হবে, পুরোপুরি অন্তরীকরণ না। তামান্না, একটু রেসপন্স করো, তোমার কি নেট সমস্যা হচ্ছে? তুমি কি শুনতেছো, দেখতেছো? আচ্ছা, সোহান ছবি স্যার আমি পাঠাইছো, ব্লাড দেখতেছি। তুমি ব্লাড Net problem. দেখতেছো? আরে নেট সমস্যা। মাশাআল্লাহ, করে ফেলছো, ভেরি গুড, এক্সেলেন্ট। এবার দেখি সোহানের উত্তরটা রাইট হয়েছে কিনা। 2 এটা লিখছো -2 IK -12। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সোহান ফার্স্ট, দুর্দান্ত হয়েছে। সোহানের উত্তর রাইট, এক্স্যাক্টলি রাইট এবং 100% রাইট হয়েছে। -2 IK -12 XK। যেহেতু এটা শূন্য হয় নাই, তার মানে অঘূর্ণনশীল নয়। অঘূর্ণনশীল নয় মানে কি? ঘূর্ণনশীল। অঘূর্ণনশীল নয় মানে কি? ঘূর্ণনশীল, অর্থাৎ এটা ঘুরবে। ভেরি গুড, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হয়েছে সোহানের উত্তর রাইট। উত্তরটা আসবে -2 IK -12 XK। যেহেতু আমাদের কার্ল এর উত্তরটা 0 হয় নাই, এরকম একটা ফাংশনে আসছে, তার মানে এটা অঘূর্ণনশীল নয়। স্যার হ্যাঁ বলো। আমি স্যার এই জায়গায় গুণনশীল লিখতাম স্যার, কিন্তু ওই জায়গায় প্রশ্নবিধি লেখা আছে অগুণনশীল হইব কিনা, এই লেখা অগুণনশীল নয় লিখছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। মানে প্রশ্নের মতোই উত্তর দিতে হয়, এটাই যুক্তিযুক্ত। তবে ঘূর্ণনশীল লিখলে ভুল হবে না, অঘূর্ণনশীল নয় লিখলেই সুন্দর, কারণ প্রশ্নে কিন্তু অঘূর্ণনশীল দ্বারাই প্রশ্নটা করা হয়েছে, তাই অঘূর্ণনশীল নয় লিখছো, এটারও সুন্দর হয়েছে বেশি। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ সোহান, উত্তর দিয়েছো, সঠিক উত্তর পেয়েছি তোমার কাছ থেকে, খুশি হলাম। ক্লাসে বাকিরা দেখো তো সবার উত্তরটা মিলতেছে কিনা, মিলানোর চেষ্টা করো। আর আমরা এই মুহূর্তে এই ক্লাসটার এই অংশটা এখানেই রেকর্ড সেভ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল ব্যাক টু ক্লাসের সর্বশেষে আমরা আজকে এই মুহূর্তে বরিশাল বোর্ড 22 সালে আসার প্রশ্ন সলভ করব।
তো এটা আমরা গহনংটা আগে সলভ করি। বলতেছে গহনংটাও পারবা, গহনংটা গ্রেডিয়েন্ট, গহনংটা বলতেছে আমরা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখাও যে এ ভেক্টরটি সলিনয়েডাল নাকি সংরক্ষণশীল হবে। তো আশা করি এই অঙ্কটা বিশাল বড়ই হবে। গ নাম্বারটা তো মাশাআল্লাহ, এটা তো কি বলবো, এটা মানে এতটাই বড়, পরীক্ষাতে আসলে এরকম অঙ্ক একটা সৃজনশীল 2টা সৃজনশীলের সময় খেয়ে ফেলবে। যাই হোক, আমরা গহনং নিয়ে চিন্তা করব না, গহনং নিয়ে আলোচনা করব। গহনংটাই মূল উদ্দেশ্য আমার এখন। গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখাও যে এই ভেক্টরটি সলিনয়েডাল নাকি সংরক্ষণশীল, ব্যাখ্যা করতে হবে। এখন তোমাদেরকে আমি একটি হিন্টস দিই। হিন্টসটা হচ্ছে তুমি যদি চাও সলিনয়েডাল এটা প্রমাণ করবা, তোমাকে কি বের করতে হবে? কার্ল নাকি ডাইভারজেন্স বলো তো? কি বললা কবিতা? একটু ওয়েট দা, বলতেছি। কবিতা কিছু বলছো? যেটা করছে ওটার মতোই তো করো। না না, এখানে বিষয় বুঝতে হবে তোমাদের। আমি তোমাদের প্রশ্ন বলি, তোমরা উত্তরটা দিও, দেখি উত্তরটা সঠিক হয় কিনা। প্রশ্ন আমার প্রথম হচ্ছে, আমি যদি এই ভেক্টরটার সলিনয়েডাল বের করতে চাই তাহলে কি করতে হবে? ডাইভারজেন্স করতে হবে নাকি কার্ল করতে হবে? ডাইভারজেন্স করতে হবে। এক্সিলেন্ট, ডাইভারজেন্স মনে রাখবা। সলিনয়েডাল কিন্তু কার্ল থেকে হয় না, ডাইভারজেন্স থেকে হয়। ডাইভারজেন্স করলে যদি ডাইভারজেন্স 0 হয় সেক্ষেত্রে এটা সলিনয়েডাল হয়। বুঝলে গেছো? সোহান মনে একটু ভুল বলছো, ডাইভারজেন্স হবে। প্রথম অংশটা ডাইভারজেন্স। 2টা অঙ্ক, এখানে 2টা অংশ, কিন্তু সংরক্ষণশীল হচ্ছে একটা অংশ, সলিনয়েডাল হচ্ছে আরেকটা অংশ। আমাদের যদি সলিনয়েডাল প্রমাণ করতে হয় আমাদের বের করতে হবে এই যে ডাইভারজেন্সের মান 0। হ্যাঁ বলো। আমাদের তো তাহলে স্যার করতে হবে স্যার, তাহলে এটা কেমনে করতে গেলে? না না, আমাদের তো ভেক্টর ফাংশন দেওয়াই আছে, এটা এ ফাংশন দেওয়া আছে না ভেক্টরটা, জাস্ট একবার ডট গুণ করবা, ডাইভারজেন্স বের করবা, দেখবা 0 হয় কিনা। 0 হইলে সলিনয়েডাল। আরেকবার ক্রস গুণ করবা এটার দিয়ে, তাহলে যদি আমাদের ইয়া হয়, মানে এটা 0 হয়, তাহলে সংরক্ষণশীল হবে, ঘুরবে না। আর আমাদের গণনঙে বলেছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে তো হচ্ছে সবার সাথে সবার গুণ, এটা অনেক বড়, বিশাল বড় হবে। গ্রেডিয়েন্ট কিন্তু আলাদা, ডাইভারজেন্স কার্ল একটা, গ্রেডিয়েন্ট তো আলাদা। গ্রেডিয়েন্ট মানে তো সাধারণ গুণ, এটা ডট গুণও বোঝায় না, ক্রস গুণও বোঝায় না, সবার সাথে গুণ। কথা বুঝতে পারছো? গ্রেডিয়েন্টটা আলাদা। আমাদের গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা না, আমাদের গহনং নিয়ে আলোচনা, ডাইভারজেন্স নিয়ে আলোচনা, আর হচ্ছে কার্ল নিয়ে আলোচনা। হ্যাঁ বলো। ওটা বিচে গ্রেডিয়েন্ট করতে গেলে তো আগে স্যার ডাইভারজেন্স করতে হবে স্যার। আমি তো মানে কথা বুঝতেছি না, আমার গহনং তো না, গহনং করব। গহনং করতে গেলে তো আমাদের গ্রেডিয়েন্ট লাগবে, সরি গ্রেডিয়েন্ট লাগবে না, ডাইভারজেন্স লাগবে আর কার্ল লাগবে। ডাইভারজেন্স করলে সলিনয়েডাল উত্তর হবে, কার্ল করলে সংরক্ষণশীল উত্তর হবে। কথা কি তোমরা বুঝতেছো না? একটু সমস্যা হচ্ছে বুঝতে? আমি তোমাদের সমাধান দেখা দিব। আচ্ছা সমাধান একটু দেখা দিই। আমাদের এখানে গ্রেডিয়েন্টটার আলোচনা না, আমাদের হচ্ছে আলোচনা যে এই ভেক্টরটা সলিনয়েডাল নাকি সংরক্ষণশীল। এখন তুমি সলিনয়েডাল যদি বের করতে চাও ডট গুণ বের করতে হবে, নাবলার সাথে এটা ডট গুণ করবা, তাহলে সলিনয়েডাল কিনা বের হবে। কথা বুঝছো কিনা এবার সোহান? আর যদি মানে সলিনয়েডাল যদি বের করতে না চাও, যদি সংরক্ষণশীল বের করতে চাও, তাহলে অবশ্যই ক্রস গুণফল বের করতে হবে। ওকে, হিসাবটা ক্লিয়ার কিনা বুঝছো এবার? এখন এটা তোমরা বাসায় করবা, আমাদের এখন সময় হচ্ছে না, আমরা লিঙ্ক দিব না, এখানে আমাদের ক্লাস শেষ হবে। ক্লাস যতটুকু করাইছি তোমরা করছো। হ্যাঁ গহ করবা, গহ, শুধু গহটা করবা, গহটা করে আমাকে জমা দিবা, স্ক্রিনশট নাও সবাই। আমি তারপরও দিব, অঙ্ক দিব, আরও অনেক অঙ্ক আছে। তো আজকে এখানে আমাদের ক্লাস শেষ হচ্ছে ইনশাল্লাহ। আগামীকাল আমাদের রসায়ন ক্লাস হবে, সবাই রসায়ন ক্লাসে থাকবে ইনশাল্লাহ।